বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্ত নাটকের মধ্য দিয়ে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে স্পিকারের শূন্য আসন নিয়ে শুরু হয় অধিবেশন। নজিরবিহীনভাবে প্লে কার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ আর ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করলো। যে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদকে সবকিছু মনে করছে বিরোধী এমপিরা, তারাই আবার বলছে রাষ্ট্রপতি অবৈধ। আবার রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে শুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এ ধরনের ভাষণ কি নতুন কিছু? আবার রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত যে অবস্থান, সেটিও কি নতুন কিছু? আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বিএনপি 2009 সালের প্রতিশোধ নিল। 1991 সালে জাতীয় পার্টি এবং 2009 সালে বিএনপি সংসদের প্রথম অধিবেশনে যে আচরণ করেছিল, প্রায় একই আচরণ দেখা গেছে 2026 সালেও। এরই মধ্যে সংসদের বাইরে 144 ধারা বজায় থাকলেও এনসিপি প্রতিবাদ সমাবেশ করেছে পুলিশের নাকের ডগায়, যেমনটা তারা করত ইউনূসের আমলে। এত কিছুর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই বড় কলঙ্কটা লেপে দেওয়া হয়েছে সংসদের শোক প্রস্তাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হয় 71-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 জন এবং বিএনপির এক নেতার নাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তাদের দণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করা বিএনপিকে এই কলঙ্কের দায়ভার নিতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় 19 মাস পর যাত্রা করল বাংলাদেশের নতুন সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া, স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয় আলোচনার জন্ম দিয়েছে। আগে থেকে বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির বক্তব্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করবে। অধিবেশন চলাকালে বেলা 3টা 40 মিনিটে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেন। এ সময় বিরোধী সদস্যরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মধ্যেই বিয়োগলের সুর বেজে ওঠে এবং অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি স্পিকারের ডান পাশে নির্ধারিত আসনের সামনে দাঁড়ান। এই সময় জাতীয় সঙ্গীত বাজতে থাকে এবং অধিবেশন কক্ষের মনিটরে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে শ্রদ্ধা জানালেও বিরোধী জোটের সদস্যরা শুরুতে আসনে বসে থেকে প্রতিবাদ অব্যাহত রাখেন। দেশের আইন অনুযায়ী জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। এ সময় ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী সংসদ সদস্যদের ইশারার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। পরে অবশ্য জাতীয় সঙ্গীতের মাঝামাঝি সময় বিরোধী সদস্যরাও দাঁড়ান। জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি নির্ধারিত আসনে বসেন। এ সময় জামাত ও এনসিপি জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং রাষ্ট্রপতিকে ধিক্কার জানান। তারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিভিন্ন অসংসদীয় এবং অশালীন স্লোগান দিতে থাকেন। স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও কোনো কাজ হয়নি। এদিকে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। হট্টগোলের মধ্যে বিএনপির কয়েকজন সদস্য বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ঠিক কাজ করছেন না। বিক্ষোভের সময় বিরোধী দলের সদস্যরা মাইক ছাড়াই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান। বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচার ও ফেসিবাদের সহযোগী। এই সংসদে তার ভাষণ তারা মেনে নিতে পারেন না। এ পর্যায়ে হাসনাত আবদুল্লাহ আসন ছেড়ে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে গেলে বিরোধী দলীয় উপনেতা তাকে বাধা দেন এবং 2 হাত প্রসারিত করে বিরোধী সদস্যদের বাইরে নিয়ে যান। প্রায় 4 মিনিট অচলাবস্থার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তবে এর মধ্যেও বিরোধী সদস্যদের বিক্ষোভ চলতে থাকে। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ শেষ করেন এবং স্পিকার অধিবেশন আগামী রোববার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের দাবি, রাষ্ট্রপতি অপরাধী,
যার পেছনে আছে 3টি কারণ। এর মধ্যে তৃতীয় কারণটি হলো রাষ্ট্রপতি একটি অধ্যাদেশে সই করেছিলেন, যেখানে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা একদিকে সংস্কার পরিষদের সদস্য এবং একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। শফিকুর রহমানের দাবি, ওই অধ্যাদেশ অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির দায়িত্ব ছিল, কিন্তু তা করা হয়নি। দর্শক খেয়াল করে দেখুন, রাষ্ট্রপতি অবৈধ কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করা অধ্যাদেশ বৈধ। এমন দ্বিচারিতা নিয়ে সংসদের প্রথম দিন কাটিয়ে দিল বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করার ঘটনা বাংলাদেশের সংসদের ইতিহাসে এর আগে 2বার ঘটেছে। প্রথমবার 1991 সালের পঞ্চম সংসদের শুরুর অধিবেশনের মিল পাওয়া যাবে। 1991 সালের 5ই এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ভাষণ দিয়েছিলেন, তখন জাতীয় পার্টির সংসদ সদস্যরা ওয়াকআউট করেছিলেন। দলীয় চেয়ারম্যান HM এরশাদকে বন্দী রাখার প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বিব্রত হয়েছিলেন, বলেছিলেন তিনি খুব দ্রুত বিদায় নিতে চান, কিন্তু সাংবিধানিক ব্যবস্থার অভাবে পদত্যাগ করতে পারছিলেন না। আর দ্বিতীয়বার ঘটনাটি ঘটেছিল 2009 সালের 25শে জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। ওই সময় রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার আস্থাভাজন। নবম সংসদে ইয়াজউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছিলেন সেটি ছিল বিএনপিকে একেবারে শুলে চড়ানোর মতো। 2009 সালের 26শে জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকারের কোনো আচরণের প্রতিবাদ করে নয়, নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ করে সেদিন বিএনপি সংসদ কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেটি আসলে সরকারি দলেরই লিখে দেয়া। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদের বৈঠকে অ্যাপ্রুভ হতে হয়। 2009 সালে বিএনপি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বলেছিলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে দিন বদলের সংসদ এসেছে, দেশ থেকে দুর্নীতি বিদায় নিয়েছে। দর্শক, 2005 সালের 19 অক্টোবর দৈনিক প্রথম আলোর লাল কালিতে হেডলাইন ছিল, খবরটি লজ্জার অপমানের, ট্রান্সপারেন্সি সূচকে বাংলাদেশ টানা 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। তখন বিষয়টি ছিল বিএনপির জন্য চরম বিব্রতকর। অথচ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই অতীত রেকর্ডকে একেবারে নিজের মতো করে পাল্টে ফেলেছেন। তিনি জাতীয় সংসদে দেওয়া ভাষণে দাবি করেছেন, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা ছেড়েছিল আওয়ামী লীগ। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ। অথচ রেকর্ড বলছে বিএনপি আমলেই দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রাষ্ট্রপতি তার ভাষণে আরো একটি অসত্য তথ্য দিয়েছেন। রাষ্ট্রপতি দাবি করেছেন, 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়। আমাদের অনুসন্ধান বলছে, 2017 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি তথ্যচিত্র প্রকাশ করে, যেখানে বাংলাদেশকে নতুন এশিয়ান টাইগার হিসেবে অভিহিত করা হয়। এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। 2018 সালে HSBC তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এর প্রবৃদ্ধি অনেকটা টাইগার ইকোনমির মতোই হবে। দর্শক, মূলত 2009 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাষণের প্রতিশোধ নিল বিএনপি। ইয়াজউদ্দিন আহমেদ সেদিন তার ভাষণে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বলে সম্বোধন করেছিলেন, স্মরণ করেছিলেন শেরে বাংলা, ভাসানী, সরার্দি ও জাতীয় 4 নেতাকে। 2026 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাম উল্লেখ করেছেন শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার। তবে অতীতের সকল কলঙ্ককে ছাড়িয়ে এবার যেটা সংসদে ঘটলো সেটি এক বিরাট প্রশ্ন তুলে ধরেছে। বাংলাদেশের জাতীয় সংসদ কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিরোধীদের রক্ষা কবচ হয়ে যাচ্ছে? কারণ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 নেতা এবং বিএনপির 1 নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শোক প্রস্তাবে জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাশিম আলী এবং নায়েবে আমির দেলার হোসেন সাইদের নাম
অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠে। একই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও এতে সংযোজন করা হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এসব নাম শোক প্রস্তাবে যুক্ত করার বিষয়টি অনুমোদন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ওই ৭ জনই ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন। তাদের মধ্যে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাইদি কারাগারে মারা যান। আর ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। দিনের শুরুতে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শুরু হয়েছিল সংসদের অধিবেশন। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিতে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এবার এর ব্যতিক্রম হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এমন পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকার আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। পরে সংসদের সম্মতিতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অথচ সংসদের কার্যপ্রণালী বিধির যে ব্যাখ্যাটির কথা এই প্রসঙ্গে তুলে ধরা হয়েছে সেটি মূলত চলমান কোনো সংসদ অধিবেশনের জন্য নয়, নতুন কোনো সংসদের জন্য নয়। আমাদের বিশ্লেষণ হলো বিএনপি এখানে ১৯৯১ সালের একটি ঘটনার প্রতিশোধ নিল। ১৯৯১ সালের ৫ এপ্রিল যখন সংসদ অধিবেশন বসবে তখন বিতর্ক দেখা দেয় অধিবেশন কার সভাপতিত্বে শুরু হবে। আগের স্পিকার শামসুল হুদা চৌধুরী জাতীয় পার্টির ছিল বলে তার কাছ থেকে শপথ নিতে অনীহা দেখায় বিএনপি। শেষে বিকল্প হিসেবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছিলেন। তখন বিদায়ী স্পিকার শামসুল হুদা চৌধুরীকে দিয়ে অধিবেশন শুরু করাতে আপত্তি তুলেছিল সদ্য ক্ষমতায় যাওয়া বিএনপি, কিন্তু বাদ সাধেন শামসুল হুদা চৌধুরী। তিনি বলেছিলেন অধিবেশনের শুরুতে তার লাশ হলেও সংসদে যাবে। শপথ পড়াতে ডাকা না হলেও অধিবেশনের শুরুটা নিয়ম অনুযায়ী করতে অনড় ছিলেন তিনি। শেষে শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছিল। তার পরিচালনায় নতুন স্পিকার হিসেবে আব্দুর রহমান বিশ্বাস এবং ডেপুটি স্পিকার হিসেবে শেখ রাজ্জাক আলী নির্বাচিত হওয়ার পর সসম্মানে বিদায় নিয়েছিলেন তিনি। তবে সংসদের ভেতরে আইন ও সংবিধান মানার অনেক ব্যাখ্যা বিএনপির কাছে শোনা গেলেও সংসদের বাইরে এনসিপিকে আইন ভাঙতে দেখেও তারা ছিল নিশ্চুপ। সংসদ অধিবেশন অনুযায়ী সংসদের বাইরে নির্দিষ্ট এলাকায় ছিল নিষেধাজ্ঞা। সেটি না মেনে এনসিপির নেতারা ৩টি দাবিতে সমবেত হয়েছিল। পুলিশ অবশ্য তাদের দেখেও না দেখার ভান করে গেছে। প্রশ্ন হলো, মুলতবির পর ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে কি এমন আরো নাটক ফিরে দেখা যাবে যেখানে পদে পদে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অপমান করা হবে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।